ডক্টর রাজেশ চৌধুরী খুব সুন্দরভাবে সেগুলোকে ব্যাখ্যা করবেন। আপনাদের সবাইকে আজ অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। এখন ইনঅগারাল সং শুরু হবে। জয় গুরু মুরারিদা। জয় গুরু। করবো? হ্যাঁ, শুরু কর। শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ, শোনা যাচ্ছে।
জয় গুরু। জয়গুরু। অনেক ধন্যবাদ মোনালিসাকে। এতক্ষণ আমরা ইনঅগারাল সং শুনলাম ডক্টর মোনালিসা দত্তর কণ্ঠে। এবার আমরা সিম্পোজিয়ামের যে আলোচ্য বিষয়তে আমরা চলে যাব। ডক্টর রাজেশ চৌধুরী দা আমাদের যে আজ আলোচ্য বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করবেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে কিভাবে আমরা সুস্থ জীবনে থাকতে পারি সেটা বিশেষভাবে ব্যাখ্যা করবেন ডক্টর রাজেশ চৌধুরী দা। রাজেশ দা শুরু করেন। জয় গুরু। আমি দীক্ষা কাজে বেরিয়েছিলাম, তাই গাড়ি থেকে করতে হচ্ছে। আজকে এই সিম্পোজিয়ামে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার রামনন্দিত জয় গুরু প্রীতি শুভেচ্ছা। আমি খুব সংক্ষেপে আমার মতো করে আজকে যে আলোচ্য বিষয় হাইপার অ্যাসিডিটি, তার উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব, এবং তার সাথে আমরা যারা ঠাকুরকে ধরে চলছি, তার নীতিবিধান মেনে চলছি, তারা কত সহজে এই খুব কমন একটি সমস্যা থেকে আমরা প্রতিনিয়ত মুক্ত হয়ে সুস্থভাবে জীবনযাপন করছি সে ব্যাপারে কিছু বলার চেষ্টা করব। আমি ভিডিওটা অফ করে আমার কয়েকটা স্লাইড আমি প্রেজেন্ট করছি। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দাদা, দেখা যাচ্ছে। একটু এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। এবার আমার স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে দাদা। তো আমরা কমনলি যেটাকে বলে থাকি গ্যাস হওয়া, অ্যাকচুয়ালি গ্যাসের যে সমস্যা, তার চেয়ে প্রধান যে সমস্যা যেটা মূলত তার কারণ সেটা হলো হাইপার অ্যাসিডিটি। হাইপার অ্যাসিডিটি মানে হলো আমাদের পাকস্থলীতে আমাদের খাদ্যের মধ্যে যে প্রোটিন থাকে মূলত সেটাকে ভেঙ্গে টুকরো করে এবং হজম করতে সাহায্য করার জন্য খুব তীব্র পরিমাণের অ্যাসিড খরিত হয়, মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার সাথে অন্যান্য কিছু কেমিক্যাল খরিত হয়। যখন কোনো কারণে সেই অ্যাসিড ক্ষরণের মাত্রা বেড়ে যায় তখন সেটাকে হাইপার অ্যাসিডিটি বলে। এবং আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময় সেই হাইপার অ্যাসিডিটির যে অসুবিধা সেটাকে অনুভব করার অভিজ্ঞতা রয়েছে। সেটা খুব স্বাভাবিক, আমাদের খাদ্যের তারতম্য বা বিভিন্ন কারণে কোনো কোনো সময় হাইপার অ্যাসিডিটি হতে পারে, সেটা খুব একটা সমস্যা নয়। সমস্যা হলো যাদের ক্রনিক হাইপার অ্যাসিডিটি রয়েছে, যাদের প্রতিদিন এই হাইপার অ্যাসিডিটির জন্য সমস্যা ভোগ করতে হয়, তাদের সেটা বিশেষ একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় এবং তার থেকে আরো আনুষঙ্গিক অন্যান্য অসুবিধাগুলো সৃষ্টি হয়ে তাদের স্বাস্থ্যের বিশেষ ব্যাঘাত ঘটায়। তো এই হাইপার অ্যাসিডিটি অ্যাকচুয়ালি কি জিনিস বলছে? হাইপার অ্যাসিডিটি ইজ অলসো কল্ড acid dyspepsia, which is one of the most common problem. Hyperacidity is a medical condition in which the stomach secretes a lot of acids. It can be caused due to various medications, stress lifestyles and spicy food. মূলত তিনটি কারণের জন্য আমাদের এই হাইপার অ্যাসিডিটি দায়ী। প্রধান যে কারণটা মোস্ট কমন সেটা হলো আমাদের খাদ্যাভ্যাস। এমন কিছু খাদ্য, এমন কিছু
অভ্যাস যেগুলি আমাদেরকে এই প্রবলেমটা ভোগাতে অনেকটাই অনুঘটকের কাজ করে। দ্বিতীয় মুখ্য যে কারণ আমাদের অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ, মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, অনিদ্রা তার একটা প্রধান কারণ। এবং তৃতীয়ত হলো কিছু কিছু ঔষধ যেগুলি আমরা হয়তো কোনো কোনো রোগের কারণে খাই, সেই রোগের পার্শ্ব প্রতিক্রিয়া বা সেই ওষুধের মাত্রাতিরিক্ত প্রয়োগের কারণে সে হাইপার অ্যাসিডিটি হতে পারে। এবং সেই হাইপার অ্যাসিডিটির যে কমন যে লক্ষণগুলো আমরা সবাই ভোগ করে থাকি তার মধ্যে হলো পেটে ব্যথা, পেটের উপরে ঠিক বুকের নিচটা ব্যথা হয়, কারো কারো বমি ভাব হয়, বমি হয়, খুব খিদে নষ্ট হয়ে যায়, পেটে খুব গ্যাস হয়েছে বলে অনুভব হয় এবং বুকে জ্বালা পোড়া করা, এগুলি খুব কমন। যাদেরই অ্যাসিড হাইপার অ্যাসিডিটি হয় তাদের জীবনে সেই অভিজ্ঞতাগুলি রয়েছে। কোনো কোনো সময় সেই প্রবলেমগুলি অতিরিক্ত মাত্রা হয়ে যায় এবং তার জীবন ধারণের জন্য খুব প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তখনই আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, চিকিৎসা করাতে হয়। তা না হলে কমন হাইপার অ্যাসিডিটি যেগুলি, এগুলি সাধারণ ওষুধেই বা সাধারণ কিছু পদক্ষেপই আমাদের ঠিক হয়ে যেতে পারে। এখন আমরা দেখে নেব যে আমার হাইপার অ্যাসিডিটি হয়েছে কিনা সেগুলি কিভাবে বুঝবো বা তার মোস্ট কমন যে সিমটম গুলি আমরা দেখতে পাই। মোস্ট কমন যেটা হতে পারে, আমরা অনেকেই জানি না হাইপার অ্যাসিডিটি হয়ে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। কারণ হাইপার অ্যাসিডিটি মানে হলো যে আমার স্টমাক থেকে অ্যাসিড অতিরিক্ত মাত্রায় ক্ষরণ হচ্ছে এবং সেই অ্যাসিড কোনো কারণে আমার গলা বেয়ে আমার গ্রাসনালীর বা ইসোফেগাসের ঠিক পাশে আমাদের ট্রাকিয়া থাকে, শ্বাসনালী থাকে, সেই শ্বাসনালী দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে। পরে আমার শ্বাসযন্ত্রে বিভিন্ন ইনফেকশন হওয়া, কাশি হওয়া, শ্বাসকষ্ট হওয়া হতে পারে। এবং সেই হাইপার অ্যাসিডিটি হয়ে কাশি হয়, বমি ভাব বা বমি হওয়া, অনেকক্ষণ যাবত আমাদের বুকে জ্বালা পোড়া করা, যেটাকে হার্ট বার্ন বলে, স্টমাক পেইন, বিশেষত আমাদের স্টমাকের উপরি পার্শ্বে, বুকের ঠিক নিচটায় এবং পেটের ঠিক সংযুক্তটায় খুব প্রচন্ড জ্বালা বা ব্যথা হতে পারে। আমাদের পেট ফুলে যেতে পারে, প্রচন্ড গ্যাস হয়েছে বলে অনুভব হতে পারে। এবং যখন দীর্ঘদিন যাবত সেই হাইপার অ্যাসিডিটি চলতে থাকে আমাদের স্টমাকে আলসার হতে পারে, সেটা একটা আরো বিপজ্জনক পরিস্থিতি। এবং অনেকেই তো জানেন না যে হাইপার অ্যাসিডিটি থেকে আমাদের কানে ব্যথা হতে পারে, কারণ সেই অ্যাসিড যখন আমার মুখ থেকে আমাদের কান এবং মুখের মধ্যে একটা সংযোগ নালী থাকে যাকে ইউস্টিশিয়ান টিউব বলে, সেই হাইপার অ্যাসিডিটি সেই টিউব দিয়ে আমাদের কানের মধ্যে ইনফেকশন করতে পারে, কানের মধ্যে প্রবলেম করতে পারে, কানে ব্যথা হতে পারে। আরেকটা যেটা মোস্ট কমন সিমটম খুব কমনলি আমরা ভোগ করি, যে গলা বেয়ে বেয়ে উপরে ওঠা, খাওয়ার পরে বা যখন অ্যাসিড হয় সে আমাদের পেট থেকে গলা গ্রাসনালী বেয়ে বেয়ে গলা মুখের মধ্যে চলে আসা, সেটা খুব কমন একটা সিমটম। আমাদের মাসেলে ব্যথা হতে পারে হাইপার অ্যাসিডিটি হয়, এবং দীর্ঘদিন যাবত এই হাইপার অ্যাসিডিটি থাকতে থাকতে আমাদের যখন খিদে কমে যায়, বমি হতে থাকে, তার কারণে আমাদের ওয়েট লস হয়। এবং বিশেষ করে শিশুদের সেই ওয়েট লসটা অনেক সময় খুব মারাত্মক হয়ে দাঁড়ায়, এবং শিশুদের ওয়েট লসের একটা প্রধান কারণ হলো হাইপার অ্যাসিডিটি। তো হাইপার অ্যাসিডিটির কি কারণ? হাইপার অ্যাসিডিটি একটা হতে পারে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, আর একটা হতে পারে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। তো অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আমাদের জীবনে কারো না কারো কখনো কখনো হয়, যে আমাদের অ্যাকিউট মানে হঠাৎ করে খুব সিভিয়ার মাত্রায় হাইপার অ্যাসিডিটি হয়ে পেটে ব্যথা হওয়া, বমি হওয়া, বা যেটা আমাদের অনেকেরই কোনো না কোনো সময় অভিজ্ঞতা হয়েছে, সেটা খুব কমন সিমটম। সেটা অতটা মারাত্মক নয়, সাময়িক ঠিক হয়ে যায়। কিন্তু যখন সেটা ক্রনিক হয়ে দাঁড়ায় তখনই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এবং যথাযথ চিকিৎসার খুব ইমিডিয়েট প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের যে মূলত প্রধান কারণগুলি, কিছু ড্রাগস, বিশেষত পেইন কিলার্স, আমি সেই ব্যাপারে বিস্তারিত পরে আসছি। অ্যালকোহল কনজাম্পশন, যারা নিয়মিত বা কখনো কখনো মদ্যপান করেন তাদের জন্য সেই হাইপার অ্যাসিডিটি, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বা অ্যাকিউট হাইপার অ্যাসিডিটি খুব কমন একটা প্রবলেম। কোনো কোনো ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। খুব স্ট্রেসফুল লাইফ, অ্যাকিউট স্ট্রেস, সেই স্ট্রেসটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার স্ট্রেস হতে পারে বা তাৎক্ষণিক কোনো মেন্টাল শকের কারণে হতে পারে। রেডিয়েশনও হতে পারে, যারা হাসপাতালে এক্সরে বা ল্যাবরেটরিতে যেখানে রেডিয়েশন হয় ক্রমাগত, সেই রেডিয়েশনের কারণেও হাইপার অ্যাসিডিটি হতে পারে। অ্যালার্জির কারণেও হাইপার অ্যাসিডিটি হতে পারে।
এবং আরেকটি মোস্ট কমন কারণ হলো ফুড পয়জনিং, যে আমরা রাস্তাঘাটে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় খাই, সেই খাওয়া থেকে যখন পয়জনই হয়ে যায় তার বিভিন্ন অসদাচার সম্পন্ন খাদ্যাভ্যাসের ফলে, তা থেকেও হ্যাপাটাইটিস হতে পারে। বাইল, বাইল মানে হলো আমাদের যে পিত্তথলি, তা থেকে যে রস খরিত হয় বিশেষ করে আমাদের ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে, এবং সেখানে খাদ্যের পরিপাচনের জন্য এই বাইল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা যদি কোনোভাবে আমাদের স্টমাকের নিচু অংশে যে স্ফিংক্টার থাকে তা ভেদ করে স্টমাকে চলে আসে, তাহলে হ্যাপাটাইটিস হতে পারে। আর একটা হতে পারে ইস্টিমিয়া, কোনো কারণে যদি আমাদের পাকস্থলিতে রক্ত সঞ্চালন কমে যায়, বিভিন্ন কারণে হতে পারে, তাহলেও হাইপারএসিডিটি হতে পারে। অথবা ডাইরেক্ট ট্রমা, যদি কোনো কারণে পেটে বা স্টমাকে ডাইরেক্ট ইনজুরি হয়, অ্যাক্সিডেন্টের কারণে, আঘাতের কারণে যদি ডাইরেক্ট ইনজুরি, তার কারণে হাইপারএসিডিটি হতে পারে। এখন ড্রাগস এর মধ্যে আমাদের জেনে নেওয়া ভালো যে কোন কোন ড্রাগস বা মেডিসিনের কারণে হাইপারএসিডিটি হয়। মেইনলি ব্যথার ওষুধ। ব্যথার ওষুধের বিভিন্ন প্রকার রয়েছে, সব ব্যথার ওষুধে হয় না। যে ব্যথার ওষুধে মূলত হাইপার অ্যাসিডিটি হয় সেগুলিকে আমরা বলি NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। আপনারা হয়তো অনেকেই অনেক কমন ওষুধের নাম জেনে থাকবেন, যে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন। এই ওষুধগুলি মূলত যদি নিয়ম বহির্ভূত ভাবে, খালি পেটে অথবা মাত্রাতিরিক্ত ভাবে খাওয়া হয়, তাহলে সেগুলি মোস্ট কমনলি আমাদের হাইপার অ্যাসিডিটি ঘটায় এবং তা থেকে আলসার অবধি হতে পারে। আয়রন সিরাপ বা আয়রন ট্যাবলেট বিশেষ করে মায়েদের খেতে হয় গর্ভাবস্থায়, সেই আয়রন থেকে হাইপার অ্যাসিডিটি হতে পারে। কলসিথিন বলে একটা মেডিসিন রয়েছে, তা থেকে হতে পারে। এবং এই সমস্ত ওষুধগুলি থেকে হাইপার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা তখনই বেড়ে যায় যদি সেগুলি মেটাবলিজম হওয়ার রাস্তাটা অনেকটা কমে যায়। যখন আমাদের লিভার অথবা কিডনির ফাংশন যথাযথ না থাকে, তখন সেই ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যায় এবং তা থেকে হাইপার অ্যাসিডিটি খুব বেশি পরিমাণে হতে পারে। তো তারপর রয়েছে মোস্ট কমন যেটা, যে অ্যালকোহল। সেই হুইস্কি, ভোদকা বা যে ধরনের অ্যালকোহল আমরা কেউ পান করি না কেন, সেটা নিয়মিত হোক আর তাৎক্ষণিক হোক, তা থেকেও যদি নিয়মিত হয় তা থেকে ক্রনিক হাইপারএসিডিটি হতে পারে, আলসার হতে পারে। আর তাৎক্ষণিক হলে তা থেকে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া, মূলত এইচ পাইলোরি, সেটা মোস্ট কমনলি আমাদের হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস করে থাকে। তার সাথে স্ট্রেপ্টোকক্কাই, প্রোটিয়াস স্পিসিস, ইকোলাই, সেগুলি আমাদের মেডিকেল সায়েন্সে মোস্ট কমনলি রেসপন্সিবল টু কজ দিস অ্যাকুট গ্যাস্ট্রাইটিস অর পেপটিক আলসার। কিছু কিছু ভাইরাল ইনফেকশন, সাইটোমেগালো ভাইরাস, সেটা একটা মোস্ট কমন ভাইরাস, যে ভাইরাস ইনফেকশন হলে আমাদের গ্যাস্ট্রাইটিস হতে পারে। কিছু কিছু ফাঙ্গাল ইনফেকশন, যেমন ক্যান্ডিডিয়াসিস, মোস্ট কমনলি হাইপার অ্যাসিডিটি করে থাকে। কিছু কিছু প্যারাসাইটিক ইনফেকশন অথবা কৃমি আমাদের যেগুলিকে বলি, সেই কৃমির কারণে হাইপার অ্যাসিডিটি হতে পারে। তারপর হচ্ছে অ্যাকুট স্ট্রেস। সেই স্ট্রেসটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার যে উদ্বেগ, অনিদ্রা, সেটা কারণে হতে পারে, অথবা তাৎক্ষণিক কোনো মেন্টাল শকের কারণে হতে পারে, অথবা শারীরিক শকের কারণে হতে পারে। যখন অতিরিক্ত রক্তপাত হয় কোনো অ্যাক্সিডেন্টের কারণে, সেই রক্তপাত হলে যখন স্টমাকে রক্ত সঞ্চালন কমে যায়, তার ফলশ্রুতিতেও অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হতে পারে। অ্যালার্জি, যে বিভিন্ন ধরনের খাদ্যে, বিভিন্ন ধরনের ওষুধে আমাদের অ্যালার্জি থাকে, কারো কারো বেগুনে, কারো কারো ডিম, কোনো কোনো মাংসে অ্যালার্জি থাকে, সেই অ্যালার্জি থেকেও গ্যাস্ট্রাইটিস হতে পারে। এবং ফুড পয়জনিং, যেটা আগেই বলেছি, যে রাস্তার কিনারে রেস্তোরাঁয় বিভিন্ন মানে হাইজিন যে খাদ্যগুলি মেনটেন করা হয় না, বাসি খাবার, পচা খাবার, এই সমস্ত খাবার খেয়েও হাইপার অ্যাসিডিটি হতে পারে। এবং বাইল, যেটা বললাম যে আমাদের পিত্তথলি থেকে যে রস খরিত হয় বাইল, সেই পিত্ত যদি কোনো কারণে আমাদের ক্ষুদ্রান্ত থেকে পাকস্থলিতে চলে আসে, তাহলে তা থেকেও হতে পারে। ইস্টিমিয়া মানে হলো যখন কোনো অঙ্গে রক্ত সঞ্চালন কমে যায়, সেটাকে ইস্টিমিয়া বলে। তো আমাদের স্টমাকেও কোনো কোনো সময় রক্ত সঞ্চালন কমে যেতে পারে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কারণে যদি রক্তপাত হতে থাকে অতিরিক্ত, শরীরে যখন রক্তের পরিমাণ কমে যায়, তখন যখন স্বাভাবিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন কমে যায়,
তার ফলশ্রুতিতে স্টমাকেও কমে এবং স্টমাকে তার দিকে আলসার বা হাইপার অ্যাসিডিটি হতে পারে। ডাইরেক্ট ট্রমা, কেউ যদি আঘাত করে পেটের উপর অ্যাক্সিডেন্টের কারণে যদি ডাইরেক্ট চোট লাগে, তা থেকেও ইনজুরি হয়ে হাইপার অ্যাসিডিটি হতে পারে। এবার হাইপার অ্যাসিডিটির যে মোস্ট কমন কয়েকটা লক্ষণ যেগুলিতে আমরা অনেকেই ভুগে থাকি, তার কয়েকটা আমি সেখানে উল্লেখ করতে চেষ্টা করব। হাইপার অ্যাসিডিটি বিভিন্ন ধরনের লক্ষণ আছে, আমি মোস্ট কমন দুই একটা সেখানে উল্লেখ করছি। যে মোস্ট কমন হলো একটা রিফ্লাক্স ইসোফেগাইটিস। ইসোফেগাইটিস হলো যে আমাদের খাদ্য নালী, যে গ্রাস নালী বাংলাতে যাকে বলে বা ইসোফেগাস যাকে বলে, সে আমাদের স্টমাক থেকে অ্যাসিড গুলি যখন অতিরিক্ত ক্ষরিত হয়ে আমাদের যে ইসোফেগাস এবং স্টমাক তার সংযোগস্থলে একটা স্পিংটার থাকে, কোনোভাবে যদি সেই স্পিংটারটার কার্যকারিতা কমে যায়, সেটা যদি তার যথাযথভাবে তার বাধা দান করতে না পারে, তাহলে স্টমাক থেকে অ্যাসিড সেই ইসোফেগাস বেয়ে বেয়ে আমাদের মুখে চলে আসতে পারে। আর ক্রমাগত সেই অ্যাসিড ইসোফেগাসকে আঘাত করার ফলে ইসোফেগাসের যে ভেতরের অংশে যে মিউকাস লেয়ার থাকে, যে তার দেওয়ালটা থাকে, সেটাতে সেই অ্যাসিড জল দিয়ে জলে সেটা ঘায়ের মতো হয়ে যায়, আলসারের মতো হয়ে যায়, এবং তখন এই যে প্রবলেমটা রিফ্লাক্স ইসোফেগাইটিস, সেটাতে আমাদের ভুগতে হয়। আমরা তার লক্ষণ মূলত আমাদের অনেকেই জানা আছে, সেই টার্মিনোলজি গুলি হয়তো আমাদের পরিচিত নয়। মোস্ট কমনলি যেটা হয় হার্ট বার্ন, প্রতিনিয়ত বুকে জ্বালাপোড়া করা, একটা জ্বালাপোড়া ভাব আমাদের ঠিক বুকের ঠিক নিচটায় এবং পেটের ঠিক শুরুটায় যে জায়গাটা রয়েছে সেখানে প্রচন্ড জ্বালাপোড়া, এবং আমাদের বুকের মাঝখানে যে হাড়টা রয়েছে, হাড্ডিটা ঠিক পেছনেও প্রচন্ড জ্বালাপোড়া করে। সেই বুকের জ্বালাপোড়াটাকে অনেকে হার্টের প্রবলেম বলে মিসআন্ডারস্ট্যান্ড করে এবং অনেকেই হার্টের ডাক্তার কাছে দৌড়ে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে রিফ্লাক্স ইসোফেগাইটিস হয়ে ঠিক হার্টের যেরকম ব্যথা হয়, হার্টের যেরকম প্রবলেম হয়, ঠিক সেরকমও হতে পারে। এবং মোস্ট কমনলি সেটা হয় খাদ্য গ্রহণের পর, যখন আমরা ভাত খাই বা কিছু খাই, সেই খাদ্যটা যখন আমাদের গ্রাসনালী দিয়ে নিচে নামে, তখন এই যে অ্যাসিড দিয়ে যে জায়গাটা ভিতরে ক্ষত হয়ে গেছে, তার উপর দিয়ে সেই খাদ্য স্পাইসি ফুড বা যায়, তখন তার ব্যথাটা আরো বেড়ে যায়, জ্বালাপোড়াটা আরো বেড়ে যায়। তাই মূলত খাবারের পর এই অসুবিধাটুকু বেশি হতে পারে। অথবা আমরা যখন কোনো ভারী জিনিস উঠাই অথবা নিচু হয়ে এমন কিছু করি যে আমাদের পেটের উপর খুব প্রেসার পড়ে, তখনও এই যে আমাদের বুকের জ্বালাপোড়া বা যে ইসোফেগাইটিসের যে ব্যথাটা, সেটা বেড়ে যেতে পারে। কারণ তখন পেটের উপর প্রেসার পড়ার ফলে অ্যাসিডটা আমাদের স্টমাক থেকে আবার সেই ক্ষতস্থানে গিয়ে সেটাকে আরো বাড়িয়ে দেয়। অথবা সেই বুকের জ্বালাপোড়া যখন আমরা বিছানাতে শুয়ে থাকি তখন বেশি হয়, বসে থাকলে কমে যায়, সেটাও হয়। তখন বুঝতে হবে যে আমার সেই রিফ্লাক্স ইসোফেগাইটিস হচ্ছে। তো অনেক সময় ঘুমের মধ্যে পেশেন্টের ব্যথা হয় তার ঘুম ভেঙে যায়, কারণ যে সে যখন শুয়ে থাকে তখন স্বাভাবিকভাবে স্টমাক থেকে অ্যাসিডটা সেই ইসোফেগাসের দিকে যেতে থাকে এবং তার সেই ক্ষতস্থানকে আরো ক্ষত করে তার ব্যথা বাড়িয়ে দেয়। সে ঘুমের মধ্যে প্রচন্ড ব্যথা, তার ঘুম ভেঙে যায়। একটা যেটা কমনলি হতে পারে পেইনফুল ডিসপেজিয়া, তার মানে হলো খাদ্য গ্রহণের সময়, খাবারের সময় বুকে ব্যথা করা। যখন আমি খাবার খাচ্ছি, সেই খেতে গেলেই ব্যথা হচ্ছে। তার কারণ খুব কমন, আপনারা সবাই বুঝতে পারছেন, যখন আমার খাদ্য নালীতে বা গ্রাস নালীতে সেই ক্ষত থাকবে, খেতে গেলেই ব্যথা হবে। তো তার একটা প্রধান কারণ রিফ্লাক্স ইসোফেগাইটিস। কখনো কখনো এমন হয় যে আমাদের স্টমাক থেকে যে খাদ্যগুলি আমি অলরেডি গ্রহণ করেছি, আমার স্টমাকে চলে গেছে, সেগুলি কখনো গলা বেয়ে মুখে চলে আসে, সেটাকে রিগারগিটেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস বলে। মুখ তেতু হয়ে থাকা বা গলায় কিছু আটকে আছে বলে একটা অনুভব, সেন্সেশন যে আমার গলায় যেন কিছু আটকে রয়েছে। কারো কারো সেই রিফ্লাক্স ইসোফেগাইটিস থেকে গলার স্বর নষ্ট হয়ে যায়, ফেস ফেস করে শব্দ হতে থাকে, কথা বললে তার স্বাভাবিক স্বরে কথা বলতে পারে না। এই রিফ্লাক্স ইসোফেগাইটিস হলে ডাক্তার তো দেখাতে হবে, কিন্তু কিছু কমন পদক্ষেপ রয়েছে যেগুলি আমাদের প্রত্যেকে মানা উচিত। প্রথমে যেটা হলো, আমাদের ওয়েট লস করতে হবে। যদি ওজন খুব বেড়ে যায়, তখন আমরা যখন শুলে আমাদের পেটের যে ফ্যাট গুলি, সেই ফ্যাট গুলি স্টমাকের উপর প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে, আর সেই প্রেসারের ফলস্বরূপ সেই স্টমাক থেকে অ্যাসিড গুলি
সে আমাদের ইসোফেগাসে চলে আসে এবং রিফ্লাক্স ইসোফেগাইটিস হতে পারে। তাই যাদের ওয়েট খুব বেশি তাদের ওয়েট রিডাকশন মোস্ট ইম্পর্ট্যান্ট। সিগারেট স্মোকিং যদি অভ্যাস থেকে থাকে সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ দিস রিফ্লেক্স ইসোফেগাইটিস। তো আমাদের যদি কারো অভ্যেস থেকে সিগারেট স্মোক করছি আর তার পরিস্থিতিতে এরকম বুকে জ্বালাপোড়া হচ্ছে, গলায় কিছু আটকে রয়েছে মনে হচ্ছে, ভাত খেতে গেলে ব্যথা হচ্ছে, তো সিগারেট স্মোকিংটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এবং যখন আমরা খাচ্ছি খাদ্যের গ্রাসগুলি যাতে ছোট ছোট হয় এবং একসাথে যাতে বেশি না খায়। আমাদের হয়তো 3 বার জায়গা 6 বার খাবো, অল্প অল্প করে একটু ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেব, তাহলে অসুবিধাটা অনেকটা কম হতে পারে। তার সাথে সাথে যদি কারো মদ্য গ্রহণ করার অভ্যাস থাকে, পার্টিতে হোক রেগুলার হোক, সে মদ্যপান সেই রিফ্লাক্স ইসোফেগাইটিসের জন্য খুবই ক্ষতিকর। ফ্যাটি ফুড, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং ক্যাফেইন বন্ধ করে দিলে সেই সমস্যা থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারি। এবং যাদের এই সমস্যা খুব ভোগাচ্ছে তাদের জন্য আরেকটা ভালো পরামর্শ হবে, রাত্রি সন্ধ্যার সময় কিছু খাওয়ার পর আর কিছু না খাওয়া, ঘুমানোর আগে কিছু না খাওয়া। তাহলে হবে কি, আমার স্টমাক যদি খালি থাকে তাহলে আমি ঘুমালে সেই স্টমাক থেকে খাদ্যগুলোর উপরে যাওয়ার সুযোগ থাকবে না। যখন আমার পেট ভর্তি থাকে তারপর যখন আমি শুচ্ছি তখন স্বভাবতই আমার ওয়েট বেশির কারণে যখন স্টমাকে প্রেসার পড়ছে সেই খাদ্যগুলি ইসোফেগাসে গিয়ে সেই ক্ষতস্থানকে আরো ক্ষত করে দিচ্ছে। তাই সন্ধ্যাবেলা অল্প কিছু খাওয়ার পর আর কিছু না খাওয়া, নিচু দিকে ঝুঁকে বা পেটের উপর প্রেসার পড়ে এমন কোনো কাজ না করা। এবং যাদের এই সমস্যা ক্রমাগত ভোগাচ্ছে তাদের জন্য আরেকটা খুব ভালো উপায় হলো যে আমরা মাথা যে দিকে দিয়ে শুই সেই মাথার খাটের দিকটা ন্যূনতম 15 সেন্টিমিটার উঁচু করে রাখা, যাতে আমাদের পা নিচের দিকে থাকে, মাথার লেভেলটা একটু উপরের দিকে থাকে। তাহলে যখন আমরা শুবো তখন স্বভাবতই স্টমাকটা একটু নিচের দিকে থাকার কারণে অ্যাসিড গুলি উপরের দিকে চলে আসতে পারবে না। আমরা অনেকটাই অসুবিধা থেকে যাদের এরকম ঘুমের মধ্যে ব্যথা হয়ে ঘুম ভেঙে যায় তাদের সেই সমস্যাটা কমে যেতে পারে। তারপর আসছি সেই হাইপার অ্যাসিডিটির কারণে মোস্ট কমন একটা যেটা প্রবলেম আমাদের অনেকেরই ভুগে থাকে সেটা হলো পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার, যেটা অনেকেই বলে আলসার। সেই আলসার মানে হলো যে সেই ক্রমাগত ক্রনিক অ্যাসিড সিক্রেশনের ফলে, অ্যাসিড তো যে অ্যাসিড যেরকম যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, তো সেই অ্যাসিড ক্রনিক ভাবে যদি আমাদের স্টমাকে বেশি বেশি ক্ষরিত হতে থাকে তা আমাদের ইসোফেগাসের লোয়ার পোর্শনে অথবা স্টমাকের নিচের পোর্শন যে ডিউডেনাম তার মধ্যে ক্ষত সৃষ্টি করতে পারে। সেই ক্ষত সৃষ্টি হলে সেটাকে আমরা বলি আলসার। সেই আলসার হওয়ার কারণ কি? দেখা গেছে সেই আলসার একটা হেরিডিটারি কজ রয়েছে। যদি আমার বাবার, মায়ের বা আমাদের বংশে পরিবারের কারো থাকে তাহলে আমারও সম্ভাবনা থাকে সেই আলসার হওয়ার। হেরিডিটি একটা কজ বলে চিকিৎসা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। তারপর যেটা মোস্ট কমনলি সেটা হলো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এইচ পাইলোরি ইনফেকশন। অধিকাংশ ক্ষেত্রে সেই ব্যাকটেরিয়ার ইনফেকশন পাওয়া যায় পেপটিক আলসারের ক্ষেত্রে। তৃতীয়ত, যে ব্যথার ওষুধগুলো আমাকে উল্লেখ করেছি, অ্যানসিস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যারা ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন যে কোনো ব্যথা ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নেয়, ব্যথার ওষুধ খালি পেটে খায়, মাত্রা অতিরিক্ত খায়, তাদের জন্য খুব কমন পেপটিক আলসার হওয়া। তাই যে কোনো ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে যখন তখন কিনে খাওয়াটা অস্বাস্থ্যকর। স্মোক করা, যাদের স্মোক করে তাদের পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা খুব বেশি। ক্রনিক স্ট্রেস, আমাদের প্রচন্ড উদ্বেগপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ জীবনযাত্রা আলসার জন্য একটা প্রধান দায়ী। অ্যালকোহল কনজাম্পশন, সে রেগুলার অ্যালকোহল ইনটেক হোক অথবা পার্টিতে অকেশনাল ইনটেক হোক, অ্যালকোহল মানে হলো হাইপার অ্যাসিডিটি এবং পেপটিক আলসারের জন্য মোস্ট ডেঞ্জারাস। আমার হয়তো পেপটিক আলসার হয়েছে, আমি ওষুধ খেয়ে 3-4 মাস নিয়ম করে ওষুধ খেয়ে অনেকটা সুস্থ আছি, তারপর একদিন যদি অ্যালকোহল আমি গ্রহণ করি তাহলে সেই যে 3-4 মাস আমি কষ্ট করে ওষুধ খেয়ে আমার আলসারটাকে ঠিক করেছি সেটা আবার ঠিক আগের জায়গায় চলে যায়। তাই যাদের পেপটিক আলসার রয়েছে, হাইপার অ্যাসিডিটি রয়েছে, তাদের জন্য মদ্যপান বিশেষ ক্ষতিকারক। যাদের স্টেরয়েড জাতীয় ওষুধ নিতে হয় অন্যান্য কোনো কারণে, যাদের শ্বাসকষ্ট রয়েছে, অ্যালার্জি, বিভিন্ন কারণে স্টেরয়েড ওষুধ নিতে হয়, সেই স্টেরয়েড ওষুধও পেপটিক আলসার ঘটাতে পারে।
তারপর আরেকটা যেটা বললাম যে আমাদের পিত্তথলি থেকে পিত্ত যদি কোনো কারণে আমাদের ক্ষুদ্রান্ত থেকে স্টমাকে চলে আসে, তা থেকেও আলসার হতে পারে। এই পেপটিক আলসার হলে কিভাবে বুঝবো, লক্ষণ কি? মোস্ট কমনলি যেটা হয় এপিগ্যাস্ট্রিক পেইন। এপিগ্যাস্ট্রিক পেইন মানে হলো আমাদের পেটের ঠিক উপরের জায়গাটা এবং বুকের ঠিক নিচের জায়গাটা, যে সংযোগ স্থলটা, সেই জায়গাটা বলা হয় এপিগ্যাস্ট্রিক। ওই জায়গায় প্রচন্ড অসহ্য ব্যথা হবে, অসহ্য ব্যথা, এবং সেটাকে আপনি আঙ্গুল দিয়ে পিন পয়েন্ট করা যাবে ঠিক এই জায়গাতে ব্যথা হচ্ছে। এবং এই ব্যথাটা মূলত হয় খালি পেটে। দিনের বেলায় যখনই পেট খালি হয় তখনই ব্যথাটা হয়, তাই সেটাকে হাঙ্গার পেইনও বলা হয়। যে পেপটিক আলসার যে ব্যথা সেটাকে হাঙ্গার পেইন বলে, কারণ যখন খালি পেট থাকে তখন অ্যাসিড সিক্রেশন হলে সেই অ্যাসিডটাকে ডাইলুট করার জন্য পেটে কিছু থাকে না, আর তখনই সেই আমাদের স্টমাকে যে ক্ষতস্থান সেই অ্যাসিডটা অতিরিক্ত মাত্রায় সেটাকে আরো ক্ষতটা বাড়িয়ে দেয়, তাই ব্যথা হয়। যখন খাওয়া খেলে সেই ব্যথাটা অনেকটা কমে যায়, কারণ সেই খাদ্যের সাথে অ্যাসিডটা মিশে অনেকটা ডাইলুট হয়ে যায় এবং তার ক্ষতিকারক প্রভাবটা অনেকটা কমে যায়। সেই পেপটিক আলসার আরেকটা মোস্ট কমন লক্ষণ হলো নাইট পেইন। রাত্রিবেলা পেশেন্ট যখন ঘুমাচ্ছে তখন ঘুমের মধ্যে যখন স্টমাক খালি হয়ে যাচ্ছে তখন অ্যাসিড সিক্রেশনে প্রচন্ড ব্যথা হয়, সেই তার কাঁচা ঘুম ভেঙে যায়। তখন কিছু খেলে, দুধ বা জল বা কিছু খেলে তার ব্যথাটা আবার কমে যায়, সে আবার ঘুমাতে পারে। এগুলি পেপটিক আলসার খুব কমন লক্ষণ। ওয়াটার ব্রাশ, কখনো কখনো স্টমাক থেকে সেলাওয়ের মতো আমাদের থুতুর মতো মুখে অনেকগুলি থুতু চলে আসতে পারে, সেটা পেপটিক আলসার ক্ষেত্রে হয়। হার্ট বার্ন, বুক জ্বালাপোড়া করা, এবং প্রতিনিয়ত পেপটিক আলসারে ভুগতে থাকলে যেহেতু আমাদের খিদা কমে যায়, ঠিক মতো খেতে পারছি না, স্বাভাবিকভাবেই ওয়েট কমে যায়, শরীরে ওজন কমতে থাকে, বমি হতে থাকে। সে যে এই অ্যাসিড নিয়ে কথা হচ্ছে, সেই অ্যাসিড সম্পর্কে একটা ন্যূনতম ধারণা আমাদের প্রত্যেকের থাকা প্রয়োজন। সেই গ্যাস্ট্রিক অ্যাসিড, যাকে আমরা অথবা স্টমাক অ্যাসিডও বলি, সেই অ্যাসিডে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সাথে পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত আমাদের খাদ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের ব্রেকডাউনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে সেই প্রোটিন ব্রেকডাউন হয়ে আরো সহজভাবে হজম হতে পারে। একটা প্রশ্ন স্বাভাবিক মনে আসা উচিত যে অ্যাসিড যদি আমাদের এভাবে যে কোনো মানে আমাদের শরীরের অংশে লাগলে জ্বলে যায়, যে কোনো অ্যাসিড দিলে আমাদের জায়গা পুড়ে যেতে পারে, পেটের ভিতরে স্টমাকতে স্ট্রং একটা অ্যাসিড প্রতিনিয়ত খরিত হচ্ছে, তাহলে তো আমাদের আলসার হওয়াটাই স্বাভাবিক। সেই অ্যাসিড তো আমাদের স্টমাকের ভিতরে যে ওয়ালটা সেটাকে জলে পুড়িয়ে দেওয়ার কথা, যেখানে সেই অ্যাসিড লাগবে সেখানে ক্ষত হয়ে যাওয়ার কথা, তাহলে কেন হচ্ছে না? সেই অ্যাসিড পেটের ভিতরে এত স্ট্রং অ্যাসিড খরিত হচ্ছে, অথচ আমরা সুস্থ আছি, আমাদের স্টমাক ক্ষত হচ্ছে না, সেটা কিভাবে হচ্ছে? সেইগুলি জানতে গেলে বোঝা যায় যে এই যে আমাদের শরীরটা সেটা এত ফাইন টিউনড, মানে ঈশ্বর এমন ভাবে মেকানিক্যালি বানিয়েছেন যে প্রত্যেকটা জিনিসে কম্পেনসেট করার জন্য ঠিক আরেকটা জিনিস বানিয়ে দিয়েছেন, যে এই অ্যাসিড যাতে আমাদের স্টমাকে কোনো ক্ষতি না করতে পারে, তার জন্য একটা মিউকাস লেয়ার স্টমাকের ওয়ালে কিছু সেল রয়েছে যেগুলিতে প্রতিনিয়ত কিছু মিউকাস খরিত হচ্ছে, এবং সেই মিউকাস গুলি অ্যালকালয়েড, সেগুলো একটা লেয়ার তৈরি করে রাখছে আমাদের স্টমাকের ওয়ালে, যে অ্যাসিড খরিত হয়েও সেই ওয়াল, সেই যে মিউকাস লেয়ার, তার কারণে আমাদের স্টমাকের ওয়ালে কোনো ক্ষতি করতে পারছে না। তার সাথে সাথে কিছু সেল আছে যেগুলি থেকে বাইকার্বনেট খরিত হয়। সেই বাইকার্বনেট যেহেতু বেসিক, সেটা অ্যাসিডের যে পিএইচ সেটাকে একটা লিমিটের মধ্যে রাখতে সাহায্য করে। একটা বাফার সিস্টেম প্রতিনিয়ত আমাদের স্টমাকের মধ্যে ক্রিয়া করে চলেছে, যে তার যে স্টমাকের ভিতর যে যতই অ্যাসিড খরিত হোক, তার পিএইচ 1.5 থেকে 3 মধ্যেই থাকে, তার কম বা বেশি হয় না। কারণ এই পিএইচটাকে লিমিটের মধ্যে রাখার জন্য যে বাফার সিস্টেম, যে বাইকার্বনেট প্রতিনিয়ত যতটুকু প্রয়োজন ততটুকু খরিত হচ্ছে। অদ্ভুত তার লীলা, অদ্ভুত তার মেকানিজম। এবং এই অ্যাসিড যখন স্টমাক থেকে অতিক্রম করে ক্ষুদ্রান্তে যাচ্ছে, তখন সেখানে প্রচুর পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট খরিত হচ্ছে, ক্যালসিয়াম বাইকার্বনেট খরিত হচ্ছে, বাইল খরিত হচ্ছে, তা সেই অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিচ্ছে, তার কোনোভাবেই ক্ষতি করতে পারছে না। তো সেই ব্যাপারে বিস্তারিত না গিয়ে, যে মোস্ট কমনলি যে ওষুধগুলি ব্যবহার করে, আপনারা আজকাল সবাই জানে
যে গ্যাসের ওষুধ বা অ্যাসিডের ওষুধ কি কি, প্যান্টোপ্রাজল, রেবোপ্রাজল, অমোপ্রাজল, এসোমোপ্রাজল, বিভিন্ন ধরনের ওষুধ মার্কেটে রয়েছে। সবগুলি ফাংশন মোটামুটি একই ধরনের, সবগুলি একইভাবে কাজ করে। কিছু কিছু ওষুধের কার্যকারিতার ডিউরেশন বেশি, কিছু সামান্য রকম বের হয়, কিন্তু মোটামুটি সবগুলো ওষুধ একই রকম। সেগুলিকে আমরা মেডিকেল টার্মে বলি প্রোটন পাম্প ইনহিবিটর। যে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, রেবোপ্রাজল, এসোমোপ্রাজল, যতগুলো ওষুধ রয়েছে মার্কেটে পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়। তো যে কোনো ওষুধই সকালবেলা খালি পেটে খেতে হয়। খালি পেটে 1 মাস 2 মাস এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তার রোগের লক্ষণ অনুযায়ী। তার সাথে সাথে শুধু ওষুধ খেয়ে যে কোনো হাইপার অ্যাসিডিটি বলুন, আর পেপটিক আলসার বলুন, আর গ্যাস্ট্রিক ইসোফেগাইটিস বলুন, রিফ্লাক্স এসিডিটি বলুন, কোনটা শুধু ওষুধ খেয়ে ভালো হয় না। আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে প্রত্যেকেরই শুধু একটাই ধারণা যে ডাক্তার কাছে আসবে আর ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবে। কিন্তু তার সাথে খাদ্য কোনো লাভ হয় না। তো আমি কিছু ঘরোয়া রেমেডি বলবো, যেগুলি দিয়ে আমরা ঘরোয়া ভাবে ওষুধ না খেয়ে আমার হাইপারঅ্যাসিডিটি বা রিফ্লাক্স এসিডিটি সেগুলি থেকে কিছুটা নিয়ন্ত্রণ পেতে পারি। আমার কথাগুলি কি শোনা যাচ্ছে? সাউন্ডে কোনো অসুবিধা হচ্ছে না? না তো, শোনা যাচ্ছে দাদা। আগে আগে তো আমরা সবাই জানি তাকে প্রশমিত করার জন্য একটা ক্ষার প্রয়োজন বা বেস প্রয়োজন। ক্যালসিয়াম সে অ্যাসিডিটিকে অনেকটা রিলিফ দেয়। তাই ঠান্ডা দুধ অল্প অল্প খেলে যাদের অ্যাসিডিটি প্রবলেম রয়েছে তার অনেকটাই আরাম পেতে পারে, সেই অ্যাসিডিটির প্রবলেম অনেকটা প্রশমিত হতে পারে। আমাদের প্রত্যেকের ঘরে দুধ থাকে, যখনই খুব অ্যাসিড হয় তো ঠান্ডা অল্প অল্প কিছুক্ষণ পর পর খেলে সেই অ্যাসিডের প্রবলেম অনেকটা প্রশমিত হতে পারে। বেকিং সোডা 1 চিমটি নিয়ে 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে খেলেও আমাদের ঘরোয়াভাবে তাৎক্ষণিকভাবে অ্যাসিডকে প্রশমিত করার একটা উপায় পাওয়া যায়। এবং এর প্রবলেম রয়েছে তাতে আটা, সস এড়িয়ে, কারণ সেগুলোতে বিভিন্ন অ্যাসিড, যাদের এদের সমস্যা ওইগুলি খেলে আরো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাদের রাত্রে যখন আমরা ডিনার করছি ফুড ফ্রাইড যে খাবার দিয়ে চলো, সেই সময় খাবার এড়িয়ে চলা তো আমাদের স্টমাক থাকে বা দিতে পারে। কাঁচা ফল, কোনো কাঁচা ফল কাঁচা টমেটো কোনো বলি কাটেলে রয়েছে, পেপটিক রয়েছে, তাদের জন্য আরো ক্ষতিকর হয়ে যেতে পারে। তাই কাঁচা ফল খাবেন না যাদের হাইপার অ্যাসিডিটি প্রবলেম রয়েছে। দই খেলে অনেকেরই হাইপার অ্যাসিডিটি প্রবলেম তাৎক্ষণিকভাবে কিছুটা প্রশমিত হয়। কলা একটা খুব উপকারী ফল যাদের হাইপার অ্যাসিডিটি রয়েছে। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তো যদি দিনে দেখা যায় অনেকটা তাড়াতাড়ি হয়। নারকেল জল আমাদের বাড়িঘরকে তখন বা বুকে জ্বালা পোড়া হয়, নারিকেল জল অনেকটাই সেই লক্ষণ থেকে আমাদের প্রশমন দিতে পারে। আমাদের হাইপার অ্যাসিডিটির জন্য এবং আমরা খাই অ্যাসিডিটি একটা পাওয়া যেতে পারে। সমস্ত কিছু
রেগুলার দাদা একটু আমি তো আপনার কথা ক্লিয়ার আসছে না, শোনা যাচ্ছে না কিছুক্ষণ, একটু প্রবলেমটা শুরু হয়েছে। এই লাস্ট দুটো স্লাইড একটু কথাগুলো শোনা যাচ্ছে না। মেসেজ কতক্ষণ ভালো শোনা যাচ্ছিল, এখন একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, সেটা নেটওয়ার্কের কারণে অত কিছু হচ্ছে। আচ্ছা দেখি, কিছু করার নেই, নেটওয়ার্কে ডিস্টার্ব করছে বোধহয়। আগে আগে তো যদি কথা শোনাও না যায়, আবার স্লাইডগুলি দেখা যাচ্ছে, আপনারা দয়া করে স্লাইডগুলি দেখলে বুঝতে পারবেন। আমরা যখন খাবার খাই তখন একসাথে বেশি খাবার না খেয়ে রেগুলার ইন্টারভেলে অল্প অল্প পরিমাণ খেলে এবং ভালো পরিমাণ চিবিয়ে খেলে আমাদের সেই অ্যাপারেসিডিটি বা পেপটিক আলসারের সমস্যা থেকে অনেকটা মুক্তি পেতে পারি। আরেকটা প্রধান কারণ হলো, যদি আমাদের রাত্রি ঘুম যথাযথ না হয়, ঘুম কম হলে তার ফলশ্রুতিতে আমাদের হ্যাপারেসিডিটি বা আলসার হতে পারে। তাই যথাযথ পরিমাণ ঘুম, মিনিমাম 6 ঘন্টা ঘুম প্রত্যেকটা মানুষের প্রয়োজন। এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। রাত্রে খাওয়ার পরে আমরা যদি ঘুমোতে চলে যাই, সেটা খুব খারাপ অভ্যাস। তাই ঘুমানোর আগে কিছুক্ষণ হাঁটা চলা করা, সেটা খুব স্বাস্থ্যের জন্য এবং বিশেষ করে যাদের হ্যাপাটাইটিস সমস্যা রয়েছে তাদের জন্য খুব উপকারী। যাদের ওজন খুব বেশি, ওভারওয়েট যারা, তাদের ওজন কমানো খুব দরকার। সেই ওভারওয়েট যাদের, তাদের খুব কমনলি বিভিন্ন এই ধরনের হ্যাপাটাইটিস বা পেপটিক আলসার বা রিফ্লাক্স ইসোফেগিটিসের জন্য ভুগতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, প্রচুর পরিমাণ জল পান করতে হবে। প্রত্যেকদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করা অত্যন্ত জরুরি। সেটা শুধু পেপটিক আলসার বা হ্যাপাটাইটিস নয়, আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য। তো এইসব হোম রেমেডি পাশাপাশি যদি সমস্যা বেশি হয়ে থাকে, উপযুক্ত ডাক্তারের কাছে গিয়ে যা যা ব্যবস্থা করা প্রয়োজন সেগুলি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি দু একটা স্লাইড দেখাচ্ছি যে আমাদের পেটে যখন আলসার হয়, ইন্ডোস্কোপি করে যার ছবিটা দেখাচ্ছে একটা স্টমাকের ভেতরের দিকে ভাতের কণা দেখা যাচ্ছে, আর এই ছোট ছোট আলসার দেখা যাচ্ছে স্টমাকের কারণে, যে আমাদের স্টমাকে কিভাবে আলসার হয়ে গেছে, সেটা একটা ছবি। তো আরেকটা ছবি, আমি আর দীর্ঘায়িত করছি না। জয় গুরু সবাইকে। নেটওয়ার্ক বোধহয় কিছুটা ডিস্টার্ব করছে, তো আমি আমার প্রেজেন্টেশন এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার মতো করে চেষ্টা করবো আপনাদের কৌতূহলগুলি দূর করতে। জয় গুরু। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জয়গুরু দাদা, আমি কোচবিহার থেকে বলছি, রাখি পাল। আমার খুব এই সমস্যাগুলো হয় আর কি, হাইপার অ্যাসিডিটি, মানে হচ্ছে আমার এই কিছু খেলে বেশিক্ষণ গলা জ্বালা করে, তারপর হচ্ছে দুধ তো দেখলে তো আমি খেতেই পাই না, পুরো অ্যাসিড হয়ে যায়, পেট জ্বালা করে। দুধ, হরলিক্স, বিস্কুট, আর আমি তো ভেজিটেরিয়ান, শাকসবজি এগুলো খেলেও আমার খুব অ্যাসিডিটির সমস্যা আর কি। এক্সারসাইজও করি, জলও খাই খুব, তবু আর কি ভীষণ সমস্যা আমার। আপনি দুধ, গরম দুধ খেলে অ্যাসিডিটি হয়। যদি যাদের হ্যাপাটাইটিস সমস্যা রয়েছে তারা অল্প অল্প করে ঠান্ডা দুধ কিছুক্ষণ পর পর খেতে পারে। তারপরে যদি আপনার দুধ খেলে অ্যাসিড হয়, না খাওয়াই ভালো। আর যেটা বলেছি অলরেডি, যে খালি পেটে মায়েদের বিশেষ করে খুব অ্যাসিড এই কারণে হয় যে মায়েরা সকালবেলা উঠে ঘরে কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ত থাকে যে সকালে ব্রেকফাস্টটা অনেকে অ্যাভয়েড করে ফেলে। তো সেটা কোনোভাবেই উচিত নয়। সকালবেলা কিছু একটা খেয়ে তারপরে কাজ করলে সেই প্রবলেম থেকে অনেকটাই আমরা বেঁচে যেতে পারি। মায়েদের, আমাদের ঘরের মায়েদের সেই একটা কমন সমস্যা যে সকালবেলা কাজে করে এত ব্যস্ত হয়ে যায় যে ঠিক টাইমে তারা ব্রেকফাস্টটা গ্রহণ করে না। ব্রেকফাস্ট না গ্রহণ করার ফলে তখন অ্যাসিড সিক্রেশন হয়ে তাদের সেই হ্যাপাটাইটিস এবং সেটা ক্রনিক হয়ে দাঁড়ায়। তাই লক্ষ্য রাখবেন যাতে টাইমলি যাক, যখন খাওয়ার, যদি ভাত নাও খেতে পারেন, যদি বিস্কুট হলে খাওয়া, মুড়ি হলে খাওয়া, সেটা খেয়ে নেবেন। আর রাত্রিবেলা ঘুম যথাযথ করা, জল খাওয়া আপনি খাচ্ছেন, তারপর যদি আপনার সমস্যাগুলো না কমে, যে কোনো একজন ফিজিশিয়ান দেখিয়ে, বিভিন্ন আজকাল অনেক উন্নত মেডিসিন বেরিয়েছে এবং খুব সহজেই সেই প্রয়োগ করে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রয়োজন হলে যদি তাও না কমে, এন্ডোস্কোপি করে দেখতে হয় কোনো আলসার হয়েছে কিনা, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হয়।
তো আপনি কাছাকাছি যে কোনো একজন ভালো ফিজিশিয়ানকে দেখিয়ে যেভাবে ব্যবস্থা করলে হয়, যে ওষুধ দিতে হয় নিয়ে নিলে সুস্থ হয়ে যাবে, তার কোনো কঠিন সমস্যা নয়, ঠিক হয়ে যাবে। আর যে আমরা যে খাবার খাই এটা অ্যাকচুয়ালি কত ঘন্টা পর পর খেতে হয়? মানে আমি অনেক সময়টা টাইম পেরিয়ে আর কি খাবার খাই, মানে 3-4 ঘন্টা পর পর হয়তো বা এরকম। সেই খাবারটা কি আরো আরো একটু কাছাকাছি নিয়ে আসা দরকার? নর্মালি তো মানুষ 1-2 ঘন্টা পর পর খেতে হবে? নর্মালি তো মানুষ ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে, সেই ব্রেকফাস্টটা একটু ভারী ব্রেকফাস্ট করে নিলেই ভালো। তাহলে অনেকে শুধু চা বিস্কিট খেয়ে ভাবে যে ব্রেকফাস্ট হয়, চা বিস্কিটটা ব্রেকফাস্ট নয়, চা বিস্কিটকে ব্রেকফাস্ট বলে না। তো চার সাথে যদি একটু একটু ভারী কিছু রুটি বা ছাতু যাই একটু কিছু খেয়ে নিলে সেটা এই সমস্যা অনেকটা বাঁচা যায়। তারপর লাঞ্চ করবেন, যখন মানুষ দুপুরে করে 11টা 12টা বা যখন করে লাঞ্চ করলেন, তারপর বিকেলবেলা কিছু টিফিন, লাইট টিফিন করতে পারেন। রাত্রিবেলা খুব কম করে খেতে হয়, সেটা ভাত খান রুটি খান, পরিমাণটা যাতে খুব কম হয়। আর যাদের আলসারের সমস্যা রয়েছে বা হাইপার অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা আরো ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেবে, আরো অল্প করে খাবে, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর খাবে। খাওয়ার পরিমাণটা কম হবে কিন্তু ফ্রিকোয়েন্সিটা বেশি, তাতে সমস্যাতে কোনো। লাস্ট আরেকটা কথা আছে আমার, এটা একটু আলাদা বলছি। যদি কলা যে খাওয়াটা আছে এই শীতের দিনে না, কলা খেলে পরে আমার হচ্ছে গলাতে, মানে আমার তখন ঢোক গিলতে বা কিছু খেতে অসুবিধা, মানে গলাটা কামড়ে ধরে, গলাটা ব্যথা হয়। এটা এটা মানে কেন হয় কি জন্য বুঝতে পারলাম না। শীতের দিনে আমি কলাটা খেতে পারি না আর কি। কলা থেকে আপনার কোনো ইয়ে হচ্ছে, অ্যালার্জি হচ্ছে। কলাতে বিভিন্ন ইয়ে থাকে, তো পটাশিয়াম অনেক কিছু থাকে, কারো কারো অ্যালার্জি হয় কলা থেকে। যদি আচ্ছা, তাহলে কলাটা অ্যাভয়েড করাই ভালো শীতের দিনে। আচ্ছা, জয় গুরু দাদা, জয় গুরু। আমি হ্যালো দাদা, হ্যাঁ চন্দনা ঘোষ, জয় গুরু। আমার নাম অলোক কুমার ঘোষ, আমার মিসেসের নাম চন্দনা ঘোষ। আমি মেদিনীপুর থেকে বলছি দাদা, জয় গুরু। হ্যালো দাদা, শোনা যাচ্ছে দাদা? শুনতে পাচ্ছি, বলুন। আমার বাইপাস সার্জারি হয়েছিল 2016 সালে। আমার বিকেলের দিকে খেলে পেটটা একটু ভার হয়ে যায়, মানে বিকেলের দিকে খেলে না, দুপুরে খাওয়ার পরে আর খাই না, সন্ধ্যের পরে পেটটা একটু ভার হয়, আর মনে হয় পেটটা যেন ফেপে আছে। আর আমার আমাশা আছে ছোটবেলা থেকে, আমাশার একটা ধাত আছে, পায়খানাটা পরিষ্কার হয় না, এটা আমার ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস। আর পায়খানা অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করে, ক্লিয়ার হয় না, কখনোই ক্লিয়ার হয় না। আর পেটটা একটু ফেপে থাকে, মানে ভার হয়ে থাকে, এটা আমার সমস্যা আর কি। এর জন্য একটু যদি আপনার কাছ থেকে কোনো পরামর্শ পাই। আর আমার সুগারও আছে, সুগারটা ইদানিং 215 ছিল, এখন বর্তমানে নর্মাল। আমি ভেজিটেরিয়ান, আমি সস্তনী হোল্ডার। আচ্ছা শুনেন, আপনার যদি পায়খানা ঠিকভাবে না হয় তাহলে ইসবগুল খেতে পারেন। ইসবগুল সুগার ফ্রি ইসবগুল পাওয়া যায়। আধা গ্লাস গরম জলে 2-3 চামচ ইসবগুল কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, রাত্রে ঘুমের সময় খাবেন। রাত্রেবেলা ঘুমের সময় খাবো? হ্যাঁ, রাত্রেবেলা ঘুমের সময় খাবেন। আর দিনের বেলা ভিজিয়ে রাখবো দুপুরের দিকে? না, আধা ঘন্টা আগে ভিজালেই হবে। ও আচ্ছা, আধা ঘন্টা আগে। আর যদি আপনার ঠিক আছে কিনা দেখতে হবে, ব্লাড টেস্ট করে। যদি ঠিক থাকে তাহলে লিভার ফাংশন ঠিক আছে কিনা টেস্ট করে দেখতে হবে আগে। আচ্ছা, তাহলে আমি এটা কোনো ফিজিশিয়ানের সঙ্গে দেখা করে কথা বললে হয়? হ্যাঁ। না, আমি লিভারটা যে টেস্ট করাবো, কি টেস্ট করাবো লিভারে? আপনি করতে পারবেন না, যে কোনো ডাক্তারকে দেখাতে হবে, ওনার প্রেসক্রাইব করলেই টেস্ট করা যাবে। আগে। আর জলটা মিনিমাম কত খাবো সারাদিনে? মিনিমাম 3 লিটার খেতে হয়, 3 লিটার। ঠিক আছে, জলটা পরিমাণটা বেশি খাই, ঘন ঘন পেচ্ছাপ হয়, রাতের বেলা 2-3বার উঠে যাই। না, খুব বেশি খেলে আবার অসুবিধা, বেশি খাবেন না। আচ্ছা, মিনিমাম 3 লিটার, তার ঊর্ধ্বে 4 লিটার 5 লিটার অব্দি খাওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ। আগে দাদা, জয় গুরু, প্রণাম নেবেন আমার, ভালো। জয় গুরু মা, আমি গুরুম পাটি বলছি। হ্যাঁ স্যার, জয় গুরু। জয় গুরু। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন?
আচ্ছা আচ্ছা। আমার না মানে মানে আমাশা ছোটবেলা থেকে ভীষণ আমাশা হয়। আর এমনি আমার মানে খাবার খুব একটা যে আগাগোড়া এই যে একটা খাবো বলে একটা সেটা আমার অতটা নেই। হ্যাঁ, পায়খানাটা খুব আর পরিষ্কার হয় না। হ্যাঁ, আর এই মানে কি বলবো আপনাকে, মানে মাঝে মাঝে দেখবো রাত্রে ঘুমোচ্ছি পেটটা ব্যথা করছে, হয়তো দিনের বেলা হয়তো বিকালের দিকে পেটটা ব্যথা ব্যথা করছে, আবার কমে গেল, এইরকম হয়। আর মুখটা একটুখানি মাঝে মাঝে টক টক হয়ে থাকে, মুখ দিয়ে হয়তো জল জল মতন একটু বেরোচ্ছে, এরকম হয়। আচ্ছা, আমি আমি একটু কথা বলছি। হ্যাঁ অ্যাকচুয়ালি অনেকেরই বিভিন্ন শারীরিক সমস্যা আছে, তো হ্যাঁ হ্যাঁ সেগুলি শুধু মানে শুনে শুনে পরামর্শ দিয়ে খুব একটা উপকার হয় না। আচ্ছা আমার প্রশ্ন করার, আমি যে টপিকের উপর এতক্ষণ বলেছি, যদি সেই হ্যাঁ টপিকের বাইরে কিছু মানে এই বিষয়ের উপর যদি অন্য কিছু জানতে হয় যেটা আমি বলিনি, তাহলে দয়া করে বলবেন। কারণ আচ্ছা আহ, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। তো সবগুলি শুনে শুধু ওষুধ দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। জয়গুরু দাদা, আমি জায়গি রোড আসাম থেকে বলছিলাম দাদা। জয়গুরু, আমি শুভরঞ্জন দাস হ্যাঁ, জয় গুরুদেব। বলছিলাম। আপনি যে এই যে গ্যাস্ট্রিকের উপরে কথাটি বললেন, তো ওইখানে দেখা গেল আমার সাথে কিছু কথার সাথে মিল রয়েছে, যেখানে নাকি গ্যাসের প্রবলেম খুব খুব তাড়াতাড়ি হয়, দৈনিকে মানে গ্যাসের এই প্রবলেম গুলা হয়। আর এই গ্যাসের প্রবলেম আমি মানে গ্যাসের বড়িগুলা একটু কমেই খাই। তো কথাটা হলো কি, আজ গত 3 দিন আগে আমার রাত্রে হঠাৎ করে গ্যাস এরকম হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। তো রাত্রে গ্যাসের জোরে আপনার জ্বর এসে গেল, প্রচন্ড জ্বর। তো কিছুক্ষণ পর কম্বল টম্বল 2-3টা দেওয়ার পর জ্বরটা কমলেন। তো রাত্রেবেলা সকালবেলা গিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নিলাম, তো নিয়ে কিছু ওষুধ দিল, খেতে আছি। কিন্তু আজকে 2 দিন ধরে কিন্তু এখনো আমার পায়খানাটা ফুললি ক্লিয়ার হয় নাই, আর এই গ্যাসের প্রবলেমটা এখনো কিন্তু যায় নাই। আর আমিও একজন ভেজিটিয়ান হোল্ডার, কিন্তু এই আজ বহুদিন যাবতই দেখতেছি আমি ছোট কাল থেকে আপনার লেট্রিনের খুব প্রবলেম, খুব অল্প অল্প মানে যত পরিমাণে খাই কিন্তু সেই পরিমাণে নয়। আর গ্যাসের কিন্তু উদ্ভব একটা হয়ই। তো যদি কিছু জানতে পারতাম দাদা। যদি আপনার গ্যাসের প্রবলেম ক্রনিক হয়ে থাকে, যেহেতু ক্রনিক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন আজকাল অনেক উন্নত ওষুধ পাওয়া যায়, আপনার 2-3 মাসের কোর্স করে নিলে ভালো। হ্যাঁ, সেটা কোর্স করে অনেকটা যখন স্বাভাবিক হয়ে যাবে তখন সেই নিয়ম গুলি পালন করলেই চলে। আর পায়খানা যদি না হয়ে থাকে, তাহলে আপনার অন্যান্য কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে, লিভারের সমস্যা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, তো সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে মোস্ট কমনলি ইসবগুল বা এই যে বিভিন্ন ধরনের প্রিপারেশন পাওয়া যায় মার্কেটে, সেগুলি খেলেই অনেকটাই ওষুধের আমাদের যে পায়খানা প্রবলেমগুলি সলভ হয়। তো কিছু পরীক্ষা করে দেখতে হবে। আপনি আপাতত এসবগুলো খেতে পারেন, আর শাকসবজি বেশি করে খাবেন, যেগুলোতে ফাইবার থাকে। ফাইবার খেলে আমাদের পায়খানা খুব ভালো হয়। ঠিক আছে? আর আপনি যেখানে টিউশন দেখিয়ে অনেক উন্নত ওষুধ পাওয়া যায়, দরকার পড়লে এন্ডোস্কোপি একটা করে দেখতে হবে যে আপনার হচ্ছে কোনো আলসার আছে কিনা, কোনো যে ব্যবস্থা নিতে হবে। মাঝখানে একবার এন্ডোস্কোপি করা হয়েছিল, তখন মানে গ্যাস্ট্রিক আলসার একটা হয়েছিল। তো সেটা আজকের থেকে 2012 সালের কথা। তো আবার দেখা গেল এন্ডোস্কোপি করার পর সেটা ভালো হয়ে গেল, কিন্তু খুব এখন ভালো। আর 2012 পর থেকে আর এন্ডোস্কোপি করা হয়নি। আচ্ছা আর আচ্ছা। এই যে ইসবগুলটা যে বললেন দাদা, ইসবগুলটা আমরা এমনি মার্কেটে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, মার্কেটে পাওয়া যায়। এটা কোন টাইমে খাবো ভিজিয়ে? রাত্রে ঘুমের আগে, খাওয়ার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, আধা গ্লাস গরম জলে 3 চামচ, তারপর ঘুমের সময় খেয়ে ঘুমিয়ে থাকবেন। গরম জলে ভিজিয়ে রাখবো না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। হ্যালো, হ্যাঁ, বলছি যে আমি কল্যাণী নদিয়া থেকে বলছি। আমার মায়ের বয়স হচ্ছে 67 বছর। তো প্রায় 15-20 দিন আগে আপনি যে মানে কথাগুলো বললেন অ্যাসিডিটির ব্যাপারে, তো সেটা হয়েছিল, প্রায় হয়, কিন্তু তিনি মেডিসিন ইউজ করেন তো ঠিক থাকেন। ব্যাপারটা হচ্ছে আমি বাড়ি ছিলাম না, তো সে মানে আমার দাদার কাছে ছিল। তো ওখানে মায়ের খুব বাড়াবাড়ি হয়ে যায় জিনিসটা। তো তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো এখন ঠিক আছে, কিন্তু মানে পুরোপুরি ঠিক হয়ে যায়নি। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে কি নেব, মানে মানে কি করলে সে মানে ভালো থাকবে পুরোপুরি, মানে বুঝতে পারছি না খুব একটা। মানে একই রকম যে পেটের উপরে সেরকম ব্যথা হচ্ছে, মানে খুব
বেশি হয়েছিল, পরে সেটা কমে যায়, কিন্তু আছে, পুরোপুরি ক্লিয়ারলি হয়ে যায়নি। অ্যাকচুয়ালি আমি যে লাস্ট স্লাইডে যে কতগুলি হোমমেড রেমেডি বলেছি, যে বাড়ি ঘরে আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করলে অ্যাসিডিটি কম থাকে, তো সেগুলো কমনলি মায়েদের বিশেষ করে যেটা হয় যে মায়েরা অধিকাংশ মায়েরা ঠিক সময় খাওয়া দাওয়া করে না, তাদের সংসারের কাজকর্মে ব্যস্ত থাকে। মায়ের এখন বয়স হয়েছে, তিনি যখন পুরো দোস্ত সংসারী জীবন যখন করছিলেন তখন ঠিকভাবে হয়তো খাওয়া দাওয়া করেননি, কাজে ব্যস্ত ছিলেন, তখন থেকে যে অ্যাসিডিটি হতে হতে সেটা হয়তো বেশি হয়ে গেছে। তো যদি এরকম ওষুধ খাওয়ার পরও ঠিক না হয়, অসুবিধা হতে থাকে, তাহলে আজকাল আমরা প্রত্যেকেই এন্ডোস্কোপি করি, কারণ সেটা খুব ইজিলি আজকাল করা যায়, অনেক উন্নত হয়ে গেছে। এন্ডোস্কোপি করে দেখতে হয় কোনো আলসার বা ইসোফেগাইটিস আছে কিনা, যদি থাকে তাহলে তার জন্য আলাদা ওষুধ ব্যবস্থা রয়েছে। আর যদি না থাকে তাহলে কমন যেগুলি অ্যান্টাসিড, পেন্টোপ্রাজল, রেবোপ্রাজল সেগুলি পাওয়া যায়, সেগুলি 3 মাসের একটা কোর্স করার পাশাপাশি ঘরে যে রেমেডিগুলি করতে হয় যে মায়েদের রেগুলার একটা ফ্রিকুয়েন্ট ইন্টারভেলে খাওয়া। আগে যদি 3 বার খেতে এখন 6 বার খাবে, কিন্তু অল্প অল্প করে খাবে, অল্প অল্প করে খাবে। স্পাইসি ফুড, তারপরে অতিরিক্ত অয়েলি ফুড সেগুলি অ্যাভয়েড করা। মায়েদের অনেকেরই জর্দা খাওয়ার অভ্যেস থাকে, যদি জর্দা খাওয়ার অভ্যেস থাকে সেটাকে অ্যাভয়েড করা। মা ওটা খায় না ঠিক, কিন্তু মানে মায়ের যে ঝাল মশলা খাওয়ার একটা ব্যাপার ছিল সেটা আমি কমিয়ে দিয়েছি। বাকিটা ওনার এটা আছে, মানে ছোট থেকে দেখেছি, তো এই জিনিসটা আছে তার অ্যাসিডিটিটা। রাতে ঘুম যাতে যথাযথ হয়, জল যাতে অন্তত ডেলি 10-12 গ্লাস পান করে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো এইসব বস্তু হোমরেমেডি করলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর এন্ডোস্কোপিটা কি করিয়ে নেব? যদি ওষুধ খাওয়ার পরেও ঠিক না হয় তাহলে করে নেওয়াই ভালো। আচ্ছা ডাক্তার, থ্যাংক ইউ। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমি দেখছি ইদানিং আমার এখন বয়স হলো 75+, আর এখন আমার প্রবলেম অনেকগুলোই, তার মধ্যে বড় প্রবলেম বর্তমানে খুব গ্যাস হয়। অর্থাৎ সকালে আমি আমার ফিজিশিয়ান, যে জেনারেল ফিজিশিয়ান, তিনি প্যান্টোরিয়াক DSR ওইটা খেতে বলেছেন, খাচ্ছি। ওটা বলেছেন রেগুলার না খেলেও চলবে, যার জন্য মাঝে মাঝে গ্যাপ দিতাম। এখন দেখছি ডাক্তারবাবু বলে না, রেগুলার খান। এছাড়া আর আমার এই বিকাল দিক থেকে গ্যাস, আমি ফুলতে থাকে খুব মানে বড়, হ্যাঁ কথাগুলি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি একটু কথা বলছি, শুনেন। আমি চন্দনদা, হ্যালো চন্দনদা আছেন? চন্দনদা, আমি একটা দীক্ষা কাজে বেরিয়েছি, গাড়ি পার্ক করে সেখানে কথাগুলি বলছি। আপনি একটা কাজ করুন, যাদের যাদের বিভিন্ন কোয়েরি রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে সেগুলি জেনে নিন, আমাকে পাঠালে আমি ইন্ডিভিজুয়াল আপনাকে পাঠিয়ে দেবো, তাদের কোয়েরি গুলি পাঠিয়ে দেবেন। এখন আসলে সবার তো সময় প্রায়, সবার কি জেনে নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন। শেষ করে দাও, তারপর সবাইকে যেটা বলে দাও, আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। জগৎ জননী परमाराध्या श्री श्री बड़मा की জয়। पूज्य श्री श्री बड़दा की জয়। आचार्य देव श्री श्री दादा की জয়। वंदे पुरुषोत्तमम, বন্দে वंदे मातृवर्गं, বন্দে वंदे अहं कृष्ण दैवतम, वंदे जुग पुरुषोत्तमम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की জয়। আজকের শেষ হলো। যা প্রশ্ন উত্তর সবাই আপনারা